রিস্কি হতে পারে, ঠিক আছে, ইলেকট্রিসিটিও রিস্কি, তাহলে বাসায় বিদ্যুৎ রাখাটা রিস্কি হতে পারে, গাড়ি ঘোড়া অনেক জোর বেগে চলে সেটাও রিস্কি, তাহলে শিশুদেরকে গাড়িতে উঠানো রিস্কি হতে পারে, অনেক কিছু রিস্কি হতে পারে। দ্য পয়েন্ট অফ টেকনোলজি ইজ টু টেক ইউ ফরওয়ার্ড। আপনি আরো এগিয়ে যাবেন, পিছিয়ে যাবেন না। টেকনোলজিকে ভয় করবার কোনো কারণ নেই। টেকনোলজিকে আপনার একসেপ্ট করতে হবে, এবং একসেপ্টটা এমনভাবে করতে হবে যেন আপনি ইতিবাচকভাবে এটা ব্যবহার করতে পারেন। ইতিবাচক ব্যবহারে যেতে হবে, এটা রিলেটেড। আমি আজকে কিছু ছোট কথা দিয়ে একটু শুরু করি আপনার প্রশ্নের বাইরে, যে ইফ ইউ অ্যালাউ মি। প্রথমত আজকে 21 তারিখ, 21শে জুলাই 2026, এক্স্যাক্টলি 2 বছর 1 দিন আগে 20শে জুলাই 2024 বাংলাদেশে আপনার ইন্টারনেট ডিসেবল করা হয়েছিল। সো সেটা 2 বছর পূর্তি হয়েছে গতকাল। ইন্টারনেট ডিসেবল করলে কি হয় সেটার একটা পরিচয় সেই বিগত দিনের স্বৈরাচারী সরকার পেয়েছে। অফকোর্স শুধু ইন্টারনেট ডিসেবল করবার জন্য না, বিশাল আকারে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান তৈরি হয়ে গেছিল। ইন্টারনেট অফ করেও তারা দমাতে পারেনি। তবে ইন্টারনেট অফ করার মূল কারণ ছিল হলো যে এই ইন্টারনেটের মাধ্যমে এটা ছড়িয়ে গেছিল। সো জনগণের গ্রিভান্সেস তারা একে অপরের সাথে ইন্টারনেটের মাধ্যমে শেয়ার করেছিল। ইন্টারনেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডিজিটাল মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কালচারের একটা বড় বিষয় আছে। আজকে স্টেজে আমার সাথে যারা বিজ্ঞ ব্যক্তিত্বরা আছেন ওনারা কয়েকজন কথা বলেছেন কালচার সম্বন্ধে। স্যার কোথায় বলেছেন, দীপরূপা স্যার বলেছেন যে ঘিসা পিঠা সিং পয়েন্টটা আবার রিপিট করা, বাট গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঘিসা পিঠা গুলো রিপিট করাটা গুরুত্বপূর্ণ। যে আজকে টেকনোলজিক্যালি আমরা যে জায়গায় এসেছি এবং আমাদের কালচারাল সোশ্যাল নর্মস গুলো এখন মিসম্যাচড, এখন একেবারেই মিসম্যাচড। কিছুক্ষণ আগে আমাদের একজন তরুণ শিক্ষার্থী 17 উনি ব্যক্ত করলেন ওনার প্রত্যাশা আগামী দিনগুলোতে উনি রাজনীতির সাথে সম্পৃক্ত হবেন, এবং আমি সাধুবাদ জানাই তাকে। আমরা দেখতে চাই এরকম বোল্ড ইয়াং ভয়েসেস আস্তে আস্তে রাজনীতির সাথে সম্পৃক্ত হোক। উনি 17 বলছেন। আমি at 52, মানে 52, তো ওনার বাবার বয়সী বা একটু বেশি, এই বয়সে এসে আমি ওই কনভিকশনের সাথে বলতে আমার ভালো লাগে। 17-তে তো আমি চিন্তাও করতাম না। When I was 17, আমার কোনো মানে আইডিয়াই ছিল না রাজনীতি কিভাবে করে, কেন করতে হয়। So you see, social digital media, access to information, knowledge আমাদের তরুণদেরকে আরো অনেক বেশি শক্তিশালী করতে পারে, জ্ঞান দিয়ে আর অনেক কিছু দিয়ে। সো আপনি পজিটিভ দিকটাতে তাকান। দুর্বলতার দিকও আছে অন্য কিছুতেও, যেটা বললাম সবকিছুতেই দুর্বলতা আসতে পারে। এখন সোশ্যাল নর্মস গুলো আমাদের ওই জায়গায় আনতে হবে যেটা অ্যাকসেপ্ট করতে পারে কারেন্ট টেকনোলজি যেই জায়গাটায় আছে। কারণ আজকে এখানে কথা হচ্ছে আমাদের নারীদের সেফটি সিকিউরিটি, আমাদের নারী সন্তানদের সেফটি সিকিউরিটি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। I'll talk about this. বাট ওভারঅল নারী সন্তানদের ট্রেন করা নিয়ে কথা হচ্ছে। আমার ধারণা সকলকে ট্রেন করাটা ইম্পর্টেন্ট। এখানে ভেদাভেদ নারী সন্তান পুরুষ সন্তানের ডিফারেন্সটা মেক্স অ্যানাদার, মানে ক্রিয়েটস অ্যানাদার সর্ট অফ বায়াস। আমার ধারণা, এগেন আমি অনেক কিছুতেই ভুল হতে পারি, যার জন্য বিজ্ঞ সবার সাথে, কারণ আমি কিছু দূর তার একটু ডিস্টেন্সড হয়ে গেছি এই গত 5 মাসের দায়িত্ব পাবার পর। এখানে জাগো ফাউন্ডেশনের মাননীয় ফাউন্ডার মহোদয় আছেন, করবি স্যার, আবার আমার ছোট ভাইয়ের খুবই কাছের বন্ধু। তো উনি এখন আগে ভাইয়া বলতেন, এখন মন্ত্রী মহোদয় বলেন আর কি। তো এই যে ডিস্টেন্সটা তৈরি হয়। কিন্তু এই ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি তাহলে একটু ডিজিটাল মাধ্যম নিয়ে কথা বলি। ডিজিটাল মাধ্যমে অ্যাকাউন্টেবিলিটি তৈরি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অ্যাকাউন্টেবিলিটির কমতি আছে। ইতিমধ্যে মাত্র পার্লামেন্টের সেকেন্ড সেশন শেষ হলো। এই সেকেন্ড সেশনে ডিজিটাল মাধ্যমকে কিছু দূর নিয়ন্ত্রণ করবার জন্য আইন ইন্ট্রোডিউস করা হয়েছে। এই আইন ইন্ট্রোডাকশনেও আমরা দেখেছি অনেক কোয়ার্টার থেকে কাউকে নিন্দা জানাচ্ছি না, আমাদের সবার ওপিনিয়নস আছে। অনেক কোয়ার্টার থেকে অনেক ধরনের নেতিবাচক আলোচনা এসেছে, অনেক ধরনের ইতিবাচক আলোচনা এসেছে। তবে ডিজিটাল মাধ্যমটা আসলে একটা আপনার নীতিগত কন্ট্রোলের মধ্যে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, আপনারা বলতেই পারেন যে আমরা রাজনীতি করি বা আমরা স্টেট রেসপন্সিবিলিটি, দায়িত্বের জায়গায় আছি, সো আমাদের সাথে অন্য কারোর তুলনা হয় না। কিন্তু আসলে কিছু দূর ইন প্রিন্সিপল তুলনা হয়। আপনি যদি ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আক্রমণ শিকার হয়ে থাকেন, তাহলে আপনি জানবেন, আপনি উপলব্ধি করতে পারবেন যে এখানে কন্ট্রোলটা কতখানি দরকার।
আপনারা হয়তো ভালোভাবে জানেন না, কিন্তু মাত্র কিছুদিন আগে যখন নির্বাচন হলো, এই নির্বাচনের সময় যত স্পেশালি আপনার সরকারি দলের যত নারী ক্যান্ডিডেট ছিলেন, তাদের উপরে কিভাবে ডিজিটাল মিডিয়াতে আক্রমণ হয়েছে, এবং খুব নোংরা নোংরা ধরনের আক্রমণ, মানে ফেক ভিডিও, ফেক ছবি, এগুলো করে আক্রমণ হয়েছে। এখনো যে দমে গেছে তা না। আমার জন্য ক্যাম্পেইন করেছেন আমার সহধর্মিনী, যে আমার তরুণী, আমার শিক্ষার্থী, উনি তারও ফ্যান, আমি আরো বড় ফ্যান আপনার থেকে। বাট যাই হোক, পয়েন্টটা যেটা বলছিলাম, মারাত্মকভাবে ওনাকেও আক্রমণ করা হয়েছে। উনি তো রাজনীতিতে নাই, বাট থাকলেই, আপনি রাজনীতি থাকলে যে আপনি আক্রমণের শিকার হবেন সেটা না। কিছুদিন আগে আমি আপনাদেরকে বলি, কিছুদিন আগে একটা এরকম একটা বড় এনজিওর একটা প্রোগ্রামে আমি গেছিলাম। সেখানে আমি আমার অনেক পুরাতন একটা ছাত্রীর সাথে দেখা হলো, মানে আমার ছাত্রী ছিল, আমার ক্লাসমেট ছাত্রী ছিল। 8-10 বছর পর দেখা হলো। লাস্ট যখন তার সাথে দেখা হয়েছিল, এবং খুব ভালো ছাত্রী ছিল, আমার খুব স্নেহের ছিল। লাস্ট যখন দেখা হয়েছিল, আমি জানতাম সে কিছু ফ্যামিলি বড় ইস্যুজের মধ্যে দিয়ে যাচ্ছিল। 8-10 বছর পর যখন দেখা হয়েছে, বড় একটা এনজিওর বড় পজিশনে সে আছে, অবভিয়াসলি দেখে আমি খুব খুশি হয়েছি। আপনারা দেখে কি রাগ করতেন, মন খারাপ করতেন? না, খুশি হতেন নিশ্চয়ই। তো আমি খুশি হয়ে বলেছি, সো গুড টু সি ইউ, আমার সাথে যোগাযোগ রাখবে, তোমার নাম্বারটা দিয়ে দাও। এইটার ছোট্ট একটা ক্লিপ করে ছাড়া হয়েছে ডিজিটাল মিডিয়াতে এমন ভাবে যে খুবই নেতিবাচক ভাবে। এবং এইটা দেখেন, মনে করেন আমি কারিকুলাম নিয়ে কথা বলি, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন নিয়ে কথা বলি, হ্যাঁ, হাজার হাজার ভিউজ হয়, লাখ লাখ ভিউজ হয়, কিন্তু এইটা মিলিয়ন্স অফ ভিউজ, মিলিয়ন্স লোক যেরকম ছড়িয়ে দিয়েছে। এবং আল্লাহ তাআলার হাজার শুকর যে যিনি আমার যে এক্স শিক্ষার্থী যার সাথে কথা বলছিলাম, ওনার চেহারা দেখা যায়নি, কারণ ওটা হলো অত্যন্ত দুঃখজনক। তো ভাই, আমি ঠিক আছে, আমি রাজনীতি করি, আমি একটা মিনিস্ট্রিয়াল পজিশনে আছি, আমাকে আক্রমণ করতে চান, মন মতো করেন, কিন্তু এইখানে এই যে কালচারটার কথা বলছিলাম, যে নেতিবাচক, এই জিনিসটা ছড়িয়ে গেছে, কিন্তু ইতিবাচক গুলো ছড়ায় না, এবং আলোচনাগুলো এই দিকে যায়। তো এখানে কন্ট্রোলের দরকার আছে। এই কন্ট্রোলগুলো আপনি বলতেই পারেন একটা মিনিস্টারের সাথে কোথায় অন্য কাকে কি আক্রমণ করা হবে সেটার কি সম্পর্ক আছে, বিকজ নীতিমালা, আইন, সবকিছুতে সম্পর্ক আছে। কারণ লোকালি আমার একজন শিক্ষার্থী বা একজন তরুণী বা একজন তরুণকেও যখন ডিজিটালি হেনস্থা করা হয়, হ্যারাসমেন্ট হয়, তখন সেটার জন্য প্রোটেকশনের দরকার আছে। তো সেটা কি করে হবে, সেটা আইনগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি এখানে আপনি বলতে পারেন যে আমরা রাজনীতি করি, আমরা ভুক্তভোগী বলে আমরা এই কথাটা বলছি, বাট আমি মনে করি যে এখানে হয়তো কিছু শক্ত আইনের প্রয়োজন আছে, কিছু শক্ত আইনের প্রয়োজন আছে। যে এলাকায় কোনো শিক্ষার্থীকে বা কোনো নারীকে হেনস্থা করা হলো, সেই ডিজিটাল হেনস্থার জন্য, আচ্ছা ঠিক আছে, একটা কমেন্টই তো করেছে ফেসবুক বা ইনস্টাগ্রামে, একটা ফেক ছবি তো ছেড়েছে, ইট শুডন্ট বি দিস ইজি, ইট শুড নট বি দিস ইজি। কারণ আপনি চিন্তা করেন যে আপনার কন্যা সন্তানকে বাড়িতে এসে যদি কেউ মুখের উপরে এরকম আক্রমণ করতো, আপনি কি এত সহজে ছেড়ে দিতেন? আরে ছোট মানুষ ভুল করেছে, এভাবে ছেড়ে দিতেন। এভাবে যদি সেখানে ছেড়ে না দেওয়া হয়, তাহলে এই আক্রমণটা যখন ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, লাইকি, হোয়াট এভার আরো যত কিছু আছে, আমি এগুলোর সাথে পরিচিত না, সেগুলোতেও যদি হয়, তাহলে সেখানে শক্ত নীতিমালার প্রয়োজন আছে। আরেক সেট নীতিমালার প্রয়োজন আছে আমাদের, মানে তরুণরা যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এই জায়গায়, কারণ তরুণদের একটা প্রেশার আছে। আজকাল এটাকে বলা হয় ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। তরুণরা মনে করে যে আমি ইন্টারনেটে নাই, আমার বন্ধু বান্ধবরা আছে, তাইলে ওরা এগিয়ে যাচ্ছে। আমার ছবিতে 200টা লাইক পড়েছে, আমার বন্ধু বান্ধবের ছবিতে 20,000 লাইক পড়েছে, এখন আমি কম্পিটিশন চলে যাচ্ছি। এবং আমরা তরুণদের ভিতরে, তরুণদের ভিতরে এই কম্পিটিশন দেখতে চাই, কম্পিটিশন দেখতে চাই ইতিবাচক জিনিস নিয়ে, নেতিবাচক জিনিস নিয়ে না। কিন্তু নেতিবাচক কম্পিটিশন গুলো ইন্টারনেটের কিছু অ্যালগরিদম তাদেরকে ওইদিকে ধাবিত করছে। তাহলে এইখানে ওই অ্যালগরিদম গুলো কন্ট্রোল করার অধিকার সরকারের থাকতে হবে। আমার তরুণরা কতখানি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছে বা পারছে না, এটার অধিকার সরকারের হাতে আসতে হবে। আমি জানি, আমি নিজেই আপনার as far as government goes, policy goes, I'm a conservative, রেগুলেটরি কনজারভেটিভ। রেগুলেটরি কনজারভেটিভ মানে এটার বিশ্লেষণ হলো যে আমি চাই না সরকার সব জায়গায় আইনগতভাবে হাত দিক, আমি চাই না। কিন্তু কিছু জায়গায় ভাই হাত না দিলে, স্পেশালি যতদিন আমাদের কালচার এবং ডিজিটাল মিডিয়ামের সাথে আমরা কতখানি ইউজ টু, এটার একটা বিশাল মিসম্যাচ আছে, যতদিন পর্যন্ত
ততদিন পর্যন্ত এখানে হস্তক্ষেপের প্রয়োজন আছে। কারণ আমার তরুণরা এই ফোমোর ভয়তে, এই ফিয়ার অফ মিসিং আউটের ভয়তে অনেক কিছু, আজকে আপনারা বিবিসি যে চিত্রটা দেখালেন সেটা ছিল ওই সন্তানটা, ওই শিশুটা পোস্ট করেনি, অন্য কোনো ভাবে, মানে সে যখন ফোন ডিজিটালি এসে করেছে, মানে কার্যরত করিয়েছে, তখন যে দোকান থেকে করেছে সেখান থেকে ইমেল অ্যাক্সেস দিয়ে সেটা চলে গেছে। বাট বাচ্চারা পোস্ট করে ভাই, শিশুরা পোস্ট করে, রেগুলারলি পোস্ট করে, এবং বেশিরভাগ শিশুরা ডিফারেন্স জানে না কোনটা পাবলিক পোস্ট কোনটা প্রাইভেট পোস্ট। আবার অনেক সময় হয় প্রাইভেট পোস্ট তাদের বন্ধু বান্ধবরা, কিন্তু এই বন্ধু বান্ধবরা আবার অনেক সময় এটা লিক করে দেয়। তো এই জায়গায় শিশুরা আদৌ কতখানি পোস্ট করতে পারবে, কতখানি অ্যাক্সেস পেতে পারবে, এখানে কিছু নীতিমালা প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমি ট্রেনিং অ্যান্ড ওয়ার্কটা এগুলোতে পরে আসবো, আমি আপাতত সরকারি নীতিমালায় আসছি। কারণ ডিজিটাল মিডিয়া ইজ এ কমপ্লিট ওয়াইল্ড ওয়েস্ট, কমপ্লিট, কোনো ধরনের কোনো কন্ট্রোল নাই। আপনি যে কোনো জায়গায় যান, আপনি ইভেন কি ডিজিটাল, ওই যে গণমাধ্যম, ডিজিটাল গণমাধ্যমের কথা বলেন, যে কোনো জায়গায় যান দেখবেন এই যে আমাদের টিভি ক্যামেরাগুলো আছে, খবরের কাগজগুলো আছে, তারপর দেখবেন 20-30-40 জন আছে একটা মোবাইল ফোন নিয়ে দৌড়াদৌড়ি করছে। ওদেরকে জিজ্ঞেস করলে ওরা ডিজিটাল গণমাধ্যম। ডিজিটাল গণমাধ্যমের লাইসেন্স কে দিয়েছে আল্লাহ জানে, কোথা থেকে পেয়েছে, নিয়ন্ত্রিত কিভাবে হচ্ছে আল্লাহ জানে, কিন্তু ওরা ডিজিটাল গণমাধ্যম সব জায়গায় অ্যাক্সেস আপনারা দিয়ে দিয়েছেন, এই ধরনের কক্ষেও আপনারা অ্যাক্সেস দিয়ে দিয়েছেন। তো এই জিনিসগুলোতেও নীতিমালা অত্যন্ত গুরুত্বপূর্ণ।